হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড ড্রামা মুফাসা দ্য লায়ন কিং নিয়ে, যেটি দ্য লায়ন কিং মুভির প্রিকুয়েল এবং সিকুয়েল দুটোই বলা চলে। তাই এর আগের পর্ব যদি এখনো কেউ না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনাদের কাছে এই মুভির পুরো গল্প বুঝতে অনেকটা সুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই পর্বের গল্প শুরু হয় প্রথম পর্ব শেষ হওয়ার পরবর্তী সময় থেকে, যেখানে আমরা দেখতে পাই প্রাইডল্যান্ডসের বর্তমান রাজা রানী সিম্বা এবং নালা তাদের আরও একটি সন্তান নেওয়ার প্রত্যাশা করে। আর সেই পরিকল্পনা মতোই তারা দুজনেই তাদের রাজত্ব ছেড়ে একদিন একটি মরুদ্যানের দিকে রওনা হয়, যেখানের মনোরম পরিবেশে নালা তার সন্তান প্রসব করতে পারবে। তো এখান থেকে চলে যাওয়ার টাইমে সিম্বা তার দুই প্রিয় বন্ধু টিমন এবং পুম্বাকে দায়িত্ব দিয়ে যায় তাদের প্রথম সন্তান কিয়ারার দেখাশোনা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, পুম্বা ও টিমন এই দায়িত্ব পেয়ে একদমই খুশি হয় না, কারণ তারা নিজেদেরকে সিম্বার রক্ষী মনে করে। তাই সিম্বার সঙ্গে যেতে না পেরে তারা খুবই হতাশ। যদিও দায়িত্ব পালন করার জন্য তারা কিয়ারা ঠিকই দেখাশোনা করতে শুরু করে, কিন্তু মজার ছলে কিয়ারাকে তারা যখন স্কারকে পরাজিত করার গল্প শোনায়, কিয়ারা সেটা শুনে মজা পাওয়ার বদলে ভয় পেতে শুরু করে, কারণ ওই গল্পে পুম্বা এবং টিমনি স্কারের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করেছিল। তো যাই হোক, হঠাৎই একদিন ওই স্থানের আবহাওয়া খারাপ হলে তীব্র ঝড় বৃষ্টির কারণে কিয়ারা ভয় পেতে শুরু করে। যে টাইমে উপদেষ্টা রাফিকি ওই স্থানে উপস্থিত হয়ে কিয়ারার ভয় কাটানোর জন্য তার দাদু মুফাসার গল্প বলতে শুরু করে। মানে সিম্বার বাবা মুফাসার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার সাথে আপনারা আগের পর্বেই পরিচিত হয়েছিলেন। তো এখানে রাফিকি জানায় মুফাসা এই প্রাইড রকের একজন বিখ্যাত রাজা হলেও সে কিন্তু কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করেনি, এমনকি তার বাসস্থান এটা কখনোই ছিল না। সে এই স্থান থেকে বহু দূরে বসবাস করত। ছোট থেকে মুফাসার বাবা মা তাকে একটি পৌরাণিক মরুদ্যান মিলেলের গল্প শোনাতো, কারণ তারা যে স্থানে বসবাস করত সেই স্থানে বহুদিন বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত কিছুই শুকিয়ে গিয়েছিল, যে কারণেই তাদের খাবার দাবারও কম পড়তে শুরু করেছিল। তাই তার বাবা মা তাকে এই মিলেলে নামক একটি মরুদ্যানের গল্প বলতো, যেখানে কোনো দিনই কোনো কিছুর অভাব থাকে না। তো এটা শুনে মুফাসার মনে সেই ছোট্ট থেকেই ইচ্ছা জেগেছিল কোনো না কোনো একদিন সেই পৌরাণিক মরুদ্যান মিলেলেতে যাবেই। যাই হোক, এভাবে চলতে চলতে হঠাৎই একদিন তাদের ওই অঞ্চলে বৃষ্টি শুরু হলে শুকিয়ে যাওয়া একটি জলাশয়ে হঠাৎই জল আসতে শুরু করে, যে জলের মধ্যেই মুফাসা কোনোভাবে আটকে যায়। যেটা দেখে কোনো রকমভাবে তার বাবা তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি হাতির কারণে ওই জলাশয়ের একটি বাঁধ ভেঙে গেলে মুফাসা ওই জলাশয় থেকে সোজা একটি নদীতে চলে যায়। আর তারপর ওই নদীর মাধ্যমেই বহু দূর জার্নি করে একটি জলাভূমিতে উপস্থিত হয়, যেখানে কিছু কুমিরের হাত থেকে তাকে উদ্ধার করে টাকা নামক একটি বাচ্চা। যদিও ওই বাচ্চাটির মা এসে সেই কাজে হস্তক্ষেপ করে, কিন্তু পরবর্তীতে মুফাসাকে একা ছেড়ে দিয়েই তারা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যেটা দেখে টাকা তার মাকে জানায়, মুফাসা তো অনেক ছোট, ওকেও আমাদের সঙ্গে নিয়ে নাও। উত্তরে তার মা তাকে জানায়, তুমি তো সবই জানো, তোমার বাবা মানে এখানকার রাজা ওবাসী বহিরাগত কাউকে কখনোই গ্রহণ করবে না, তাই ওকে আমাদের সঙ্গে না নেওয়াই উত্তম। কিন্তু মুফাসার মুখ থেকে তার এইভাবে হারিয়ে যাওয়ার গল্প শুনে অনিচ্ছাকৃত হলেও এসে মুফাসাকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। কিন্তু তাদের কাবিলাতে ফিরে যাওয়ার পর সেখানকার রাজা ওবাসী একটি বহিরাগতকে তাদের সঙ্গে ওই স্থানে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা করতে শুরু করে, কারণ ওবাসী বিশ্বাস করে একমাত্র রক্তের সম্পর্কই আপন হয়, বহিরাগতরা কোনো দিনই আপন হতে পারে না। তাই সময় এলে বহিরাগতরা ঠিকই বিশ্বাসঘাতকতা করে। যদিও মুফাসার বয়স কম দেখে রানী যখন তাকে তাদের সঙ্গেই রেখে দেওয়ার জন্য জোর করে, তখন রাজা ওবাসী তার ছেলে এবং মুফাসার মধ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে, আর জানিয়ে দেয় এই প্রতিযোগিতায় মুফাসা যদি জয়ী হতে পারে তাহলেই একমাত্র তাকে এই স্থানে থাকার অনুমতি দেয়া হবে।
না হলে আর কোনো কথা না বাড়িয়েই মুফাসা এখান থেকে চলে যাবে। তো এই কথা শুনে মুফাসা নির্দ্বিধায় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু মুফাসা যেহেতু বর্তমানে খুবই ক্লান্ত, তাই দৌড়ানোর টাইমে মুফাসা টাকার থেকে পিছিয়ে পড়ে, যেটা দেখে টাকা ইচ্ছাকৃতভাবে স্লো হয়ে মুফাসাকে জয়ী হতে সাহায্য করে। কারণ টাকা খুব ভালো করেই জানে সেই হবে এই সাম্রাজ্যের পরবর্তী রাজা, তাই ভবিষ্যতে মুফাসা যাতে তার ভাই হিসাবে তার পাশে থাকে সেই আশাতেই সে এই কাজ করে। তো ধীরে ধীরে মুফাসা ও টাকা বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে ওই বন্ধন আরো দৃঢ় হতে শুরু করে। কিন্তু রাজা ওবাসি মুফাসাকে কখনোই পছন্দ করে না, যে কারণে টাকাকে সে নিজের কাছে রাখলেও মুফাসাকে সিংহীদের সঙ্গে থাকার অর্ডার দেয়। আর প্রতি পদে পদে সে তার ছেলেকে সতর্ক করতে থাকে মুফাসাকে অন্ধভাবে সে যেন বিশ্বাস না করে, কারণ বহিরাগতরা সব সময় বিশ্বাসঘাতকতা করে। এইদিকে রানী এসে কিন্তু মুফাসাকে তার ছেলের মতোই মনে করে বিভিন্ন শিক্ষায় পারদর্শী করতে শুরু করে। মানে কিভাবে একজন তীক্ষ্ণ বুদ্ধির শিকারী হতে হয়, বা জীবনের কঠিন পরিস্থিতিতে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়, এই সমস্ত কিছুই সে মুফাসাকে শেখাতে শুরু করে, যাতে ভবিষ্যৎ জীবনে এই সমস্ত কিছুই তার কাজে লাগে। তো এভাবে চলতে চলতে হঠাৎই একদিন দুটি সাদা সিংহ মুফাসা এবং এসেকে আক্রমণ করলে এসে যখন তাদের হাতে আহত হয়ে পড়ে, মুফাসা তখন তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। আর সেই লড়াইয়ে একটি সাদা সিংহ মারা যায়, আর অন্যটি ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এবার আশ্চর্যের ব্যাপার হলো, টাকা এই সাদা সিংহের আক্রমণ দূর থেকে দেখলেও মাকে বাঁচানোর বদলে ভয়ে সে নিজেই ওই জায়গা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রাজা ওবাসি যখন পুরো বিষয়টি এসের কাছ থেকে জানতে পারে, তখন মুফাসার কাছে সে এই টাইমে কৃতজ্ঞতা স্বীকার করে। কিন্তু ছেলের ব্যাপারে জানতে পারার পর সবার আড়ালে নিয়ে গিয়ে সে ছেলেকে পরামর্শ দেয় সে যে তার মাকে বিপদে দেখার পরেও সাহায্য না করে পালিয়ে গিয়েছিল, সেটা সে যেন কারোর কাছেই প্রকাশ না করে, কারণ তাহলে হয়তো ভবিষ্যতে অন্যরা তাকে রাজা হিসাবে নাও মেনে নিতে পারে। ওকে, তো ওইদিকে দেখা যায় বেঁচে যাওয়া আরেকটি সাদা সিংহ তাদের কাবিলাতে ফিরে তাদের নেতা কিরোসকে যখন খবর দেয় তার ছেলে অন্য একটি কাবিলার কাছে নিহত হয়েছে, তখন ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কিরোস তার দলবল নিয়ে সোজা রওনা হয় ওবাসির কাবিলার দিকে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, সাদা সিংহের এই দলকে মুভিতে আউটসাইডার্স বলা হয়েছে। আসলে এদের গায়ের রং সাদা হওয়ার কারণে প্রত্যেককেই তাদের নিজেদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাই তারা এখন একত্রে আউটসাইডার্স নামে পরিচিত, যারা চাইছে অন্যদের পরাজিত করে সমস্ত জায়গায় আউটসাইডার্সদের রাজত্ব বানাতে। ওকে, তো এই দিকে দেখা যায় মুফাসা ওই আউটসাইডার্সদের আভাস পেয়ে যখনই ওবাসিকে সতর্ক করে, তখনই সে তার বংশ রক্ষার্থে টাকাকে এখান থেকে পালিয়ে যেতে বলে, আর মুফাসাকে আদেশ দেয় সে যেন তার ছেলের সঙ্গে থেকে তার ঢাল হিসাবে কাজ করে। তো রাজার আদেশ পেয়ে অনিচ্ছা সত্ত্বেও মুফাসা এবং টাকা দুজনেই অনির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আউটসাইডার্সরা ঠিক এর পরেই সেখানে উপস্থিত হয়ে ওবাসি এবং এসে সহ তাদের কাবিলার প্রত্যেককেই হত্যা করে। আর তারপর কিরোস যখন জানতে পারে তার ছেলেকে যে হত্যা করেছে সে এদের মধ্যে নেই, তখনই সে তার দলবল নিয়ে সামনে এগিয়ে যায় মুফাসাকে খুঁজে বের করার জন্য। আর দুর্ভাগ্যবশত কিছু দিনের মধ্যেই মুফাসা ও টাকাকে তারা প্রায় ধরে ফেলে। ফলে এই আউটসাইডার্সদের হাত থেকে বাঁচার জন্যই মুফাসা এবং টাকা একটি জলপ্রপাত থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়, যেখানে একটি নদীতে ল্যান্ড করার পর তারা অক্ষত অবস্থায় আবারও ডাঙায় পৌঁছায়, যার পর পথেই তাদের সঙ্গে দেখা হয় এক সিংহী সারাবির সঙ্গে, যার পরিবার এবং পুরো কাবিলাকে ওই আউটসাইডার্স দলই হত্যা করেছে। তো এটা জানতে পারার পর মুফাসা এবং টাকাও তার সঙ্গে যোগ দেয়, কারণ তাদের তিনজনেরই অবস্থা এখন প্রায় একই রকম। আচ্ছা, এখানে আমরা সেই হর্নবিল জাজুর সঙ্গে পরিচিত হই, আর এটাও জানতে পারি জাজু আসলে সারাবির একদম ছোটবেলার সঙ্গী। তো যাই হোক, এরা যখন সকলে মিলে সামনের দিকে এগোতে শুরু করে, আবারও চলতি পথে তাদের সঙ্গে দেখা হয় রাফিকির, যাকে দেখে মুফাসা এবং টাকা যখন তাকে শিকার করার সিদ্ধান্ত নেয়, তখন রাফিকি তাদেরকে জানায় আমাকে খেয়ে ফেললে তোমাদেরই লস, কারণ আমি বর্তমানে সেই রূপকথার মরুদ্যান মিলেলের উদ্দেশ্যে রওনা হয়েছি।
তাই আমার সঙ্গে আমি তোমাদেরকেও সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু আমাকে হত্যা করলে তোমরা সেই স্থানে আর কখনোই পৌঁছাতে পারবে না। এবার এই কথা শুনে মুফাসা যখন উত্তর দেয় মিলেলে নামক ওই জায়গা সত্যি এই জগতে নেই, এটা শুধুমাত্রই একটি গল্প কথা, তখন রাফিকি তাকে জানায় আমি আমার স্বপ্নে বহুবার ওই জায়গা দেখেছি আর আমার প্রতিটি স্বপ্ন একদম সত্যি হয়। আসলে রাফিকি তার স্বপ্নের মাধ্যমে কিছুটা হলেও ভবিষ্যৎ দেখতে পায়, যে কারণেই তার কাবিলা থেকে তাকে নির্বাসিত করা হয়েছে। মানে অন্যরা মনে করে রাফিকি তাদের থেকে একদমই আলাদা, যে কারণেই অন্যরা তাকে তার দল থেকে বার করে দিয়েছে। যাই হোক, রাফিকির এই কথা শুনে মুফাসা এবং টাকা তাকে শিকার করার পরিকল্পনা বাতিল করে তারই সঙ্গে সামনে এগোতে শুরু করে। তো সকলে মিলে বেশ কয়েকদিন মিলেলের উদ্দেশ্যে যাত্রা করার পর একসঙ্গে থাকতে থাকতে টাকা সারাবির প্রতি আকৃষ্ট হয়ে তার প্রেমে পড়ে, যেটা মুফাসা জানতে পারার পর টাকাকে সে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে যাতে টাকা সারাবিকে ইমপ্রেস করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, খুবই তাড়াতাড়ি আউটসাইডার্সরা আবারও তাদেরকে ধরে ফেলে, যেটা দেখে তাদের হাত থেকে বাঁচার জন্যই সারাবি একটি হাতির পালের সাহায্য নেয়, কিন্তু সারাবি নিজেই তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়, যেখান থেকে আবার তাকে উদ্ধার করে মুফাসা। তো হাতির পালের কারণেই আউটসাইডার্সরা পিছু হাঁটতে বাধ্য হলে এরা সকলে আবারও তাদের হাত থেকে রক্ষা পেয়ে যায়। আর তারপর সারাবি যখন জানতে চায় তাকে ওই বিপদ থেকে কে বাঁচিয়েছে, তখন মুফাসা তার ভাইকে সাহায্য করার জন্য সারাবিকে মিথ্যা বলে যে টাকা তাকে বাঁচিয়েছে, যাতে সারাবি টাকার প্রতি কিছুটা ইমপ্রেস হয়। যাই হোক, এরপর দেখা যায় রাফিকির নির্দেশ মতো তারা সকলেই উপস্থিত হয় বরফ আবৃত একটি পর্বতমালায়। কিন্তু মুফাসা বুঝতে পারে তারা যে এই বরফের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, তাদের পিছনেই তাদের পায়ের ছাপ রয়ে যাচ্ছে, যেটা দেখে আউটসাইডার্সরা আবারও তাদের পিছু নিয়ে তাদেরকে অনায়াসে ধরে ফেলবে। তাই মুফাসার বুদ্ধিতেই জাজু তুষার ধসের মাধ্যমে তাদের পায়ের ছাপগুলি মুছে ফেলতে শুরু করে, যাতে আউটসাইডার্সরা তাদের পিছু আর না নিতে পারে। এইবার যত দিন অতিক্রম হতে শুরু করে, মুফাসার এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্ধি দেখে সারাবি তার প্রতি ইমপ্রেস হতে শুরু করে। আর তখনই একদিন সারাবি তার থেকে জানতে চায়, সত্যি বলতো, আমাকে সেই দিন ওই বিপদ থেকে কে বাঁচিয়েছিল? এবার এই পরিস্থিতিতে মুফাসা যখন তাকে আবারও মিথ্যা বলার চেষ্টা করে, সারাবি তখন অনায়াসে সত্যিটা ধরে ফেলে। মানে মুফাসা যে সব দিক দিয়ে টাকার থেকে অনেকটা এগিয়ে, সেটা তার কাছে এই মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। ফলে এই সময় থেকেই তারা দুজন ক্লোজ হতে শুরু করে। কিন্তু এই দৃশ্য টাকা গোপনে দূর থেকে দেখতে পেয়ে মুফাসার উপরেই রেগে যায়, আর সেই রাগ থেকেই তার মাথায় আসে তার বাবার কথা। মানে ওই যে তার বাবা তাকে ছোটবেলা থেকেই বলে আসছিল বহিরাগতরা কখনোই আপন হতে পারে না, তারা কোনো না কোনো দিন বিশ্বাসঘাতকতা করবেই। আর সারাবির সঙ্গে মুফাসার এই সম্পর্ক তার কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতাই মনে হয়। ফলে এই মনোভাব নিয়েই টাকা সোজা উপস্থিত হয় আউটসাইডার্সদের সম্মুখে, যেখানে টাকা তাদের লিডার কিরোসকে জানায় তার ছেলেকে হত্যা করেছে মুফাসা, তাই কিরোস যেন তার কোনো ক্ষতি না করে। বিনিময়ে মুফাসা বর্তমানে কোথায় রয়েছে সেই স্থান টাকাই তাকে দেখিয়ে দেবে, যে প্রস্তাবে কিরোস অনায়াসে রাজি হয়ে যায়। তো আউটসাইডার্সদের সঙ্গে প্ল্যান করে টাকা আবারও ফিরে যায় মুফাসার কাছে, যার পর রাফিকির দেখানো রাস্তা ধরে তারা অনায়াসে উপস্থিত হয় সেই রূপকথার মরুদ্যানে। কিন্তু টাকা সবার আড়ালে আউটসাইডার্সদের সাহায্য করার জন্য পথে বিভিন্ন রকমের চিহ্ন রেখে আসে, যেটা দেখে দেখেই কিরোসও তার দলবল নিয়ে অনায়াসে পৌঁছে যায় সেই স্থানে। এইদিকে রাফিকি তার স্বপ্নে দেখা একটি গাছ খুঁজে পায় এবং ওই গাছের সামনেই উপস্থিত হয়ে মুফাসাকে নিজের ভাই হিসাবে দাবি করে, কারণ রাফিকি বহুবার স্বপ্নে দেখেছে এই রকমই একটি গাছের সম্মুখে সে তার ভাইয়ের দেখা পাবে, ঠিক যেরকম ভাবেই এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে মুফাসা। যাই হোক, এরপর মুফাসা যখন জানতে পারে আউটসাইডার্সরা এখানেও উপস্থিত হয়েছে, তখনই সে অবাক হয়ে যায় এটা ভেবে তারা এই স্থানে কিভাবে পৌঁছালো। এই অবস্থায় কিরোস তাকে জানায় টাকা যদি তাদেরকে সাহায্য না করত, তাহলে হয়তো তারা এত অনায়াসে এই স্থানে পৌঁছাতে পারত না। যেটা শুনে মুফাসা হতবাক হয়ে যখন টাকার থেকে জানতে চায় ভাই এটা কি সত্যি, তখন টাকা তার মুখের উপরেই জানিয়ে দেয়
ছোট থেকে সে তার মায়ের ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, আর এখন সারাবিকেও সে তার থেকে কেড়ে নিয়েছে। যে ছোটবেলায় তার জীবন বাঁচালো তার সঙ্গেই মুফাসা বিশ্বাসঘাতকতা করেছে, তাই টাকা এখন থেকে আউটসাইডার্সদের দলে। মুফাসা এই সমস্ত শুনে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার একদমই ইচ্ছাকৃত ছিল না। সে বহুবার চেষ্টা করেছে সারাবিকে তার হয়ে ইমপ্রেস করতে, কিন্তু সারাবি নিজে থেকেই মুফাসাকে চয়েস করেছে। কিন্তু এখন এই সমস্ত কথা টাকা আর কিছুতেই বিশ্বাস করে না, ফলে মুফাসা একাই লড়াই শুরু করে কিরোসের বিরুদ্ধে। এইদিকে ঠিক ওই টাইমেই সারাবি এবং রাফিকি ওই স্থানের অন্যান্য পশুদের বোঝাতে শুরু করে এই লড়াইয়ে মুফাসাকে সাহায্য করার জন্য, না হলে ভবিষ্যতে তারাই বিপদে পড়বে। এবার লড়াইয়ের মাঝে মুফাসাও যখন সকলকে বোঝায়, আজ হয়তো তোমরা ভাবছো ওই সাদা সিংহগুলির লড়াইটা শুধু আমার সঙ্গে, কিন্তু না, তোমরা একদমই ভুল ভাবছো। আমাকে হারানোর পর তারা তোমাদের উপরেও আক্রমণ করবে, তাই আজ যদি তোমরা একত্রিত হয়ে আমার এই লড়াইয়ে আমাকে সাহায্য করো, তাহলে আমি কথা দিলাম তোমাদের সমস্ত বিপদে আমি তোমাদেরকে সাহায্য করব। যেটা শুনে ওই স্থানের সমস্ত পশু পাখিরা একত্রিত হয়ে মুফাসাকে সাহায্য করার জন্য আউটসাইডার্সদের তাড়া করতে শুরু করে। এইদিকে কিরোস এবং তার দুই সঙ্গী মুফাসাকে একটি গুহার মধ্যে ফেলে দেয়, যেখানেও কিরোস তার সঙ্গে ফাইট করে তাকে হত্যা করার প্রস্তুতি নেয়। যেটা দেখে টাকা এই মুহূর্তে কিছুটা অনুতপ্ত হয়ে কিরোসকে আটকানোর চেষ্টা করে। যে কাজ করতে গিয়েই টাকার চোখে একটি গভীর আঘাত লাগে, যে ক্ষতচিহ্ন আমরা এর আগের মুভিতে স্কারের চোখে দেখেছি। যাই হোক, এই বন্য প্রাণীদের লড়াইয়ে সেখানে হঠাৎই একটি ভূমিকম্প সৃষ্টি হলে আউটসাইডার্সদের বহু সদস্য ওই স্থানে মারা যায়, আর মুফাসা এবং কিরোস লড়াই করতে করতে গুহার অভ্যন্তরে থাকা একটি হ্রদে পড়ে যায়। যেখানেও কিরোস তাকে আক্রমণ করতে গেলে মুফাসা চালাকি করে তাকে একটি পাথরের তলায় ঠেলে দেয়, আর তারপর নিজে কোনো প্রকারে জলের উপরে উঠে আসে, যেখানে অপেক্ষারত তার ভাই টাকা সেই ছোটবেলার মতো আবারও তাকে সাহায্য করে জলের উপরে টেনে আনে। তো ফাইনালি ওই গুহা থেকে মুফাসা ও সারাবি যখন বাইরে বেরিয়ে আসে, সেখানে অপেক্ষারত সমস্ত পশু পাখিরাই তখন মুফাসাকে তাদের এই মিলেলের রাজা হিসাবে ঘোষণা করে, কারণ আউটসাইডার্সদের বিরুদ্ধে লড়াই করতে মুফাসাই তাদের সকলকে একত্রিত করেছে। যাই হোক, এখানে আরও একটি আশ্চর্যের ঘটনা ঘটে। মুফাসা তার সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া তার মায়ের দেখা আবারও পায়, যে তাকে জানায় তার বাবা সেই বন্যাতেই মারা গেছে, আর তারপর আউটসাইডার্সদের হাত থেকে পালিয়ে বাঁচতে বাঁচতে তারাও এই স্থানে উপস্থিত হয়েছে। আমি জানি আপনারা অলরেডি ভাবছেন টাকার তাহলে কি হলো। টাকার সঙ্গে লাস্ট টাইম দেখা করে মুফাসা তাকে জানায়, আমি তোমাকে কখনোই বলবো না তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো, কিন্তু তুমি এমন বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করেছো যে আমি তোমার নাম আর কখনোই মুখে আনবো না। যে কথা শুনেই টাকা নিজেই তার নতুন নাম রাখে স্কার, যাতে মুফাসা তাকে প্রয়োজনে সেই নামেই ডাকতে পারে। ওকে, তো ফাইনালি দেখা যায় মুফাসা নবগঠিত প্রাইড রকের উপর আরোহণ করে এবং বিজয়ীর মতো গর্জন করে ওই স্থানের রাজা হিসাবে আত্মপ্রকাশ করে। তো রাফিকির মুখ থেকে মুফাসার এই গল্প শুনে কিয়ারা বেশ উপভোগ করে, যার পর কিয়ারা একটি ফাঁকা স্থানে উপস্থিত হয়ে আকাশের দিকে তাকিয়ে গর্জন করলে আকাশে মেঘের মধ্যেই সে তার দাদুর একটি প্রতিচ্ছবি দেখতে পায়। অবশেষে দেখা যায় সিম্বা এবং নালা তাদের সদ্যজাত সন্তান নিয়ে ফিরে আসে, আর কিয়ারা তার ভাইয়ের সঙ্গে দেখা করে তাকে জানায় সে তাকে তার দাদু মুফাসার একটি বীরত্বের গল্প শোনাবে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।